স্যার, একদিন ধরে কিছুই খাইনি, 10 টাকা ভিক্ষা দেন। দূর হ শালা! কোথা থেকে আসে যে এইসব ছেলে? কাজ করে খেতে পারিস না? কাজ দিলে তো আর ভিক্ষা করে খেতাম না স্যার। আপনার কাছে যদি কোনো কাজ থাকে আমাকে দিন না স্যার, তাহলে অনেক বড় উপকার হবে স্যার। দূর হ তো, আমি নিজে কাজ খুঁজে পাই না, সেখানে তোকে কাজ দেবো কি করে? যখন আপনার কাছে কাজ নেই তখন আমার কাছে কেন বাধা দিচ্ছেন? তোর তো সাহস দেখতেছি কম না, তুই আমার মুখের উপর কথা বলিস। দেখুন, খিদে যখন লাগে তখন বুঝতে পারা যায় ক্ষুধা কাকে বলে। তাই জ্ঞান না দিয়ে জানতো এখান থেকে। এইদিকে লোকটা চলে যায়। লোকটা যাওয়ার পর আকাশ ওখানেই ভাবতে থাকে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। এই শহরে কেউ কারো উপকার করে না, সবাই যে যার মতো করে চলতে থাকে। কিছুক্ষণ পর একটা মেয়ে আকাশের সামনে দিয়ে চলে যায় রিক্সা করে। আকাশ শুধু মেয়েটির দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরেই মেয়েটির পিছনে পিছনে দৌড়তে থাকে। মেয়েটি ব্যাপারটা লক্ষ্য করে বলে, মামা, গাড়ি থামান তো। রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দেয়। তাই আকাশ তাড়াতাড়ি গিয়ে রিক্সার কাছে পৌঁছে যায়। এই ছেলে, এভাবে আমার রিক্সার পিছনে কেন দৌড়াচ্ছ? আপনার ওড়না রিকশার চাকার সাথে আটকে আছে, তাই সে কথা বলার জন্য আপনার পিছে দৌড়াচ্ছি। তুমি তো সত্যি খুব ভালো ছেলে। তা তোমার কি নাম? আমার নাম পারভেজ হোসেন আকাশ। আচ্ছা, তোমাকে দেখে আমার কেমন জানি মনে হচ্ছে আমরা প্রায় সেম বয়সের। আমার বয়স মাত্র 25 বছর। আমার তো 22 বছর। কিন্তু তোমার হাতে থালা কেন? তুমি কি ভিক্ষা করো? জি, ঠিক ধরেছেন। কিন্তু কেন? এ বয়সে ভিক্ষা করো, কাজও তো করতে পারো। এরপর আকাশ সংক্ষেপে কিছু কথা বলতে থাকে। কিছুক্ষণ পর, এ নাও 1000 টাকা, এগুলো দিয়ে আজকে খেয়ে নিও, কেমন? আকাশ নিতে চায়নি, তবুও নদী দিয়ে যায় জোর করে। কিছুক্ষণ পর একটা বিএমডাব্লিউ গাড়ি আসে, আর ওখান থেকে কয়েকজন লোক নেমে এসে দরজা খুলে দেয়। আকাশ ভিতরে গেলে ওকে নিয়ে আসে চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়িতে কেন এসেছে তার কারণটা এখনো অজানাই থাক। পরের দিন আবার ছেঁড়া প্যান্ট পরে বের হয়। কিছুক্ষণ পর একটা ভার্সিটির সামনে এসে থামে। কিছুক্ষণ পর, 10 টাকা ভিক্ষা দেন ভাইয়া, 10 টাকা ভিক্ষা দেন না আপু। এই, তোকে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে, তুই ভিক্ষা করছিস কেন? ভাই, অভাবের জন্য ভিক্ষা করতে হচ্ছে। কি? তোর মতো এত সুন্দর ছেলে ভিক্ষা করে? তা কি করে হয়? তাছাড়া ভিক্ষা না করে কোনো কাজ করলেই তো পারিস। কি করব, শরীরের সমস্যা, তাই কাজ করতে পারি না। অল্প একটু কাজ করলেই হাঁপিয়ে যাই। এই নে 100 টাকা, কিছু খেয়ে নিস। ধন্যবাদ ভাইয়া। এইদিকে কিছুক্ষণ পর নদীও ভার্সিটি থেকে বের হয়। কিন্তু আজকে নদী একা বের হচ্ছে না, নদীর সাথে আরো একটা মেয়ে বের হচ্ছে। কিছুক্ষণ পর, জি আফা, আমি এখানে। নদী, তুই এই ভিখারিকে চিনিস? আরে আকাশ, তুমি এখানে? আরে চিনবো না কেন, এটা সেই ছেলে যার কথা ওই দিন তোমাকে বলেছি। ওহ, তাই বল। আচ্ছা, এখন তাহলে কি করা যায় এই ছেলেকে নিয়ে? দেখতে তো খারাপ না, কিন্তু এরকম ছেলে ভিক্ষা করে খাচ্ছে কেমন দেখায় না? কথাটা তো খারাপ বলনি। আচ্ছা ইরা, তোদের বাড়িতে তো কাজের লোকের অভাব, তা ওকে নিয়ে গিয়ে রেখে দে। এই মাথা খারাপ নাকি? ওকে ঠিক মতো চিনি না জানি না, এরকম ছেলেকে বললেই কি রেখে দেওয়া যায় নাকি? কথাটা ঠিক বলেছিস, কিন্তু আমাদের কিছু একটা তো করতে হবে। পরেরটা পরে দেখা যাবে, এখন চল আমরা যাই। আচ্ছা চলো। এইদিকে আকাশ শুধু ইরার দিকে তাকিয়ে আছে, কেননা কোনো কথাই বলতে পারছে না, শুধু ইরার চলে যাওয়াকে দেখতে থাকে। কিছুক্ষণ পর আবির কল দেয়। বন্ধু, কোথায় তুই? এই তো ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে তো আমিও দাঁড়িয়ে আছি, কিন্তু তোকে তো দেখতে পাচ্ছি না। আমি অন্য ভার্সিটিতে। আচ্ছা, একটু অপেক্ষা করো, আসতেছি। কিছুক্ষণ পর এই অবস্থায় যাওয়ায় আকাশকে দেখে আবির তো অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে বন্ধু, এটা কোনো নতুন ফ্যাশন নাকি? কেন, তুই তো জানিস না?
জানি, কিন্তু এই ফ্যাশন তো অনেকটা ভিখারি আর রাস্তার টোকাইয়ের মতো লাগতেছে। সত্যি বলছি। তাহলে তো অনেক লাগছে দেখতে। চুপ কর এবার, চল ক্লাসে যাই। ওরা ক্লাসে যায়। কিছুক্ষণ পর স্যার এসে পড়াতে থাকে। স্যার তো আকাশকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, তার সাথে ভার্সিটির বাকি ছাত্র ছাত্রীরাও। ওরা নিজেরাই বুঝতে পারছে না এখানে আসলে মূলত কি হচ্ছে। ক্লাস করে বের হয়ে আসে কিছুক্ষণ পর। আচ্ছা, তুই গাড়ি করে আসতে দেখলাম না, তাহলে এলি কি করে? রিক্সা করে এলাম। মজা করিস না তো। আরে দোস্ত, সত্যি মজা করছি না। আচ্ছা চল, তোকে বাড়িতে নামিয়ে দিই। আচ্ছা চল তাহলে। কিছুক্ষণ পর আবির আকাশের ওদের বাড়িতে সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আকাশ বাড়ির ভেতরে ঢুকতে যাবে, কিন্তু সিকিউরিটি চিনতে পারছে না। পরে ওখানে থাকা মেশিনে ফিঙ্গার দেওয়ার দরজা খুলে যায়। এখন তো যেতে পারি। ওরা কোনো কথাই বলেনি, কেননা আকাশের পোশাকই এমন ছিল যে ওরা চিনতেই পারেনি। কিছুক্ষণ পর ভিতরে যাওয়া মাত্রই, মা, মা, দেখো ভিখারি এসেছে, তাড়াতাড়ি ভাত খাইয়ে ওকে বিদায় করো। দিন দিন অনেক ফাজলামা বেড়ে যাচ্ছে তোর। নিজের দিকে একবার কি তাকিয়ে দেখেছিস? তাকিয়ে দেখার কি আছে, সুন্দরী তো লাগছে। এটাকে যদি সুন্দর বলে তাহলে যা সুন্দর তাকে কি বলবো? হয়েছে তোর কথা? তোকে যা বলেছি তা কি করেছিস? করে এসেছি। তা সবাই খুশি হয়েছে তো? হয়েছে। তার সাথে অনেক ধোয়াও করেছে। কিন্তু ভাইয়া, এইভাবে প্রতিদিন না গিয়ে যদি ওনাদের 3 লক্ষ করে দিয়ে দেই, তাহলে ওনারা কিছু একটা করে নিজেদের খরচ তো চালিয়ে নিতে পারবে। কথাটা তো ঠিক বলেছিলাম। আচ্ছা কাল তাহলে চেক নিয়ে যাবি, আর সবাইকে চেক দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে আসবি। ভাইয়া, তুইও চল আমার সাথে। এতগুলো টাকা চেকে দিব, যদি বাহিরের কোনো লোক এসে ঝামেলা বাঁধিয়ে ফেলে। আচ্ছা যাব আমি। আকাশ ঈশা দুজনেই খেতে আয়। আসছি মা। ওরা দুজনেই খাবার টেবিলে খাবার খাচ্ছে। তখন আকাশের আম্মু বলে, আকাশ, তোকে একটা কথা বলার ছিল। কি কথা মা? বলছি, তুই তোর বাবার ব্যবসায় একটু হাত লাগা। উনি আর কতকাল এইভাবে একা বিজনেস সামলাবে? চিন্তা করো না মা, আর 6 মাস পর আমার পরীক্ষা। তখন আমি পরীক্ষা শেষ হলে আব্বুর সাথে যাব অফিসে। ততদিন আমি নিজের মতো করে চলবো। ওই তো তোর আব্বুও চলে এসেছে। তা নিয়ে কথা হচ্ছে তোদের? বেশি কিছু না, মা বলতেছে তোমাকে বিজনেসের কাজে সাহায্য করতে। আমি 6 মাস পর তোমাকে সাহায্য করব, ঠিক আছে তো? ঠিক আছে, তাই হবে। বাবা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? আচ্ছা বাবা, কীরকম মেয়ে তোমাদের পছন্দ? আমরা খুঁজতেছি ছেলে, আর তুই কিনা মেয়ে নিয়ে পড়ে আছিস। কিসের ছেলে, কার জন্য? কার জন্য আবার? ঈশার জন্য। মা, তোমাদের কি মাথা ঠিক আছে? ঈশা বয়স মাত্র 21 বছর, আর তোমরা ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। ওর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া চলবে না। আগে আমার বিয়ে হবে, তারপর ঈশার। এই তো আমার লক্ষ্মী ভাই, একদম আমার মনের কথা বলেছিস। কিন্তু আকাশ, এরপর কি আর ভালো পাত্র পাবো? তারপরে দেখা যাবে। এখন যা নিয়ে কথা বললাম তাই তো তোমাদের বলা হলো না। সে বিষয়ে পরে জানাবো। কি প্রশ্ন শুনি? তবে কোনো উল্টাপাল্টা প্রশ্ন কিন্তু করতে পারবে না। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। আরে, উল্টা পাল্টা প্রশ্ন কেন হবে? ঠিক আছে, তাহলে প্রশ্নটা করো। তুই প্রতিদিন এরকম পোশাক পরে কোথায় যাস বলবি কি? তুই কি আমাদের মান সম্মান সব ডুবিয়ে ছাড়বি? আরে মা, এরকম ভাবে ঘুরলে লোকজনের সম্পর্কে জানা যায়, কিন্তু আমাকে তো কেউ এইভাবে মোটেও চেনে না। তাহলে তুমি শুধু শুধু কেন এত টেনশন করতেছো বলো তো মা? টেনশন থাকবে না, কয়েকদিন পর তো পড়াশোনা শেষ হবে, আর তুই কি না এইসব করে বেড়াচ্ছিস? সত্যি আকাশ, এসব করার মানে কি? আচ্ছা বাবা, তোমরা কি এই বাড়ির জন্য বৌমা চাও নাকি দরজাল কোনো মেয়েকে? অবশ্য ভালো মেয়েকে চাইবো, আমার একমাত্র ছেলে বলে কথা, কিন্তু এর সাথে এটার সম্পর্ক আসে কি করে? অনেক সম্পর্ক বাবা, তুমি বুঝবে না। আমি আর বুঝতেও চাই না। এখন আমাকে এটা বল, এরপর কি করবি? সব সময় যা করি,
এই বলে উঠে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ ঈশাকে নিয়ে বের হয়ে বস্তিতে থাকা কিছু লোকদের সাহায্য করার জন্য। তাই ঈশাকে নিয়ে বস্তিতে আসে আর সবার হাতে এক এক করে একটা চেক ধরিয়ে দেয়। চেক পাওয়ার পরে, স্যার এটা কি দিলেন? এটা চেক দিলাম, এটাকে তোমরা ব্যাংকে গিয়ে দিলে তোমাকে অনেক অনেক টাকা দেবে। কি বলেন স্যার, এই কাগজটার দাম এত বেশি? শোনো, তোমাদের যা বলার জন্য আমি এসেছি। এই টাকা দিয়ে নিজেরা আগে নিজেদের বাড়িটা ঠিক করবে, আর তার সাথে তোমরা নিজেদের খরচ চালিয়ে নিতে পারবে। কিন্তু স্যার আমরা কি করে খাবো? এজন্যই তো এই টাকা দেওয়া। তোমরা কিছু একটা ব্যবসা করবে, তাহলে তোমাদের ভালোই হবে। ঠিক আছে স্যার, আপনাদের জন্যই দোয়া রইল। আপনাদের পরিবারের সবাই যেন সুখী থাকে। তাহলে আমরা এখন আসি, সাবধানে থাকবে। ঈশা চল, তোকে ভার্সিটিতে নামিয়ে দিই। চল। ঈশাকে নিয়ে ওখান থেকে আসতে যাবে, তখনই বস্তিতে কিছু লোক আসে। ওরা বস্তিতে থাকা কিছু ঘর ভাঙতে থাকে। কিছুক্ষণ পর, ওই তুই কে রে? এই বস্তিতে তোর কি কাজ? তাহলে আগে এটা বল, তোরা কে? এইভাবে এদের ঘর কেন ভাঙছিস? তা কি তোকে বলতে হবে? বলতে হবে না। না বললে তোদের এমন হাল করব যে নিজেকেও চিনতে পারবি না। তুই ভুলে যাস না, আমি এই জায়গার ডন। এখানকার সবগুলো লোকেই আমাকে খুব ভালো করেই চেনে। তা তো চিনবি, ডন বলে কথা। তা এখন যা বলার ছিল, এখান থেকে মানে কেটে পড়, না তো তোকে বাঁচিয়ে রাখবো না। দেখি কে কাকে মারে। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। মারামারিতে ছেলেটা আঘাত পায়। ওর সাথে কিছু ছেলে ছিল, ওদেরকেও মারতে থাকে। কিছু ছেলে পরে ওই ছেলেটাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যায়। এইদিকে আকাশ ঈশাকে নামিয়ে দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর আবারও রাস্তাতে থাকা বোতল কুড়াতে থাকে। তখন আবার নদী দেখতে পেলে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি এখানে থাকবো না তো কি করব? আপনি তো ভিক্ষা করতেন, কিন্তু এখানে তো টোকাই হয়ে গেছেন। কি করব, এখন ভিক্ষা খুবই কম পাই, তাই ভিক্ষা করা ছেড়ে দিয়েছি। তাছাড়া টোকাইগিরি করি কয়েকদিন, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা, তাই করুন। এইদিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। অন্যদিকে ইরা দূর থেকে দাঁড়িয়ে নদীকে দেখতে পায়, তাই নদীর কাছে আসে। কি ব্যাপার রে, তুই এখানে কেন? আমি এখানে আছি তো কি হয়েছে? অনেক কিছু। তুই এভাবে এই ছেলেটার সাথে কি কথা বলছিস? অনেক কথাই বাকি ছিল, তাই বললাম। এই যে মিস্টার, আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। আপনারা বড় লোকের মেয়েদের সাথে এইভাবে কথা বলে ওদের থেকে অনেক কিছু আদায় করার প্ল্যান করেন, তাই না? সিসি আপা, আমাকে এত বড় অপবাদ দিয়েন না। ওই চুপ কর। এত বড় একটা ছেলে কাজ করে খেতে পারিস না? বললাম তো, ওইরকম ভারী কোনো কাজ আমি পারি না করতে, শরীরের সমস্যা। আচ্ছা, কোনো অফিসে কেরানির চাকরি করতে পারবি? এই ধর চা এগিয়ে দেওয়া, ফাইলপত্র এগিয়ে দেওয়া। হ্যাঁ পারবো। এই নে কার্ড, এখানে গিয়ে আমার নাম বলবি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, অনেক বড় উপকার করলেন। উপকারের কিছু না, এত বড় হয়ে এই করা ঠিক না। তাছাড়া নদী চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওরা দুজনেই চলে যাওয়ার পর আকাশ ভাবতে থাকে। যতটা খারাপ আর অহংকারী মনে করেছিলাম, আসলে মেয়েটা দেখি ততটা অহংকারী না। এই মেয়েটা দেখি অনেক ভালো, তবে নদী মেয়েটাও খারাপ না। এদের দুজনের কিছু একটা ব্যবস্থা তো করতে হবে আমাকে। আকাশ এইগুলো মনে মনে বলছিল, তখন কিছু লোক এসে আকাশের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার ভাই, আপনারা আমার সামনে কেন এসে দাঁড়িয়েছেন? তোকে মারার জন্য। কি বলছেন এইসব? তোর সাহস কি করে আমাদের স্যারের ছেলেকে মারার? আপনাদের স্যারকে আর কাকেই বা আমি মেরেছি? তুই কি সবটা ভুলে গেলি এত তাড়াতাড়ি? দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই ধর শালারে। এইদিকে ৬-৭ জন ছিল, বিদায় আকাশ ওদের সাথে আর পেরে উঠেনি। ওরা আকাশকে মেরে ওখান থেকে চলে যায়। এইদিকে রাস্তায় কিছু ছেলে আকাশকে নিয়ে আসে হসপিটালে। ওখানে ২-৩ দিন আকাশ হসপিটালেই ছিল। এইদিকে ওরা বাড়িতে সবাই টেনশনের উপর টেনশন করেই চলেছে। ৩ দিনের দিন আকাশ বাড়িতে আসে, তাও ঠিকমতো চলাফেরা করতে পারছে না।
ওকে দেখেই ঈশা এসে জড়িয়ে ধরে। কি হয়েছে? ভাইয়া তো দেখ, আমার কিছু হয়নি, আমি কিন্তু একদম ঠিকই আছি। যদি ঠিক থাকিস তোর শরীরে ব্যান্ডেজ কেন? আর এতদিন কোথায় ছিলি? সেসব পরে জানাবো, এখন আমাকে রুমে দিয়ে আয়, আর কিছু খাবার আনতে বল বুয়াদের। ভুয়া, আমি ভাইয়াকে উপরে নিয়ে যাচ্ছি, তোমরা খাবার নিয়ে আসো। এইদিকে আকাশের বাবা মা দুজনেই বাড়িতে চলে আসে। কোনো কেননা ওনারা অফিসে ছিল আর আকাশকে খুঁজছিল। এইদিকে ঈশা আকাশকে খাটে বসিয়ে দেয় আর খাওয়াতে থাকে। আকাশ খাবার খাচ্ছে, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। কেননা তার কারণ তো আপনারা না জানেন না, তাহলে চলুন আপনাদের সে কারণটা জানাই। ভাইয়া তুই এইভাবে কাঁদছিস কেন? এই যে তোর আমার চিন্তা হয়, আমার কষ্টে তুই কাঁদিস। বারে, আমি না কাঁদলে আর কে কাঁদবে? আমার একটা মাত্র ভাই বলে কথা, যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে আমার? এইদিকে আকাশের বাবা মা এসে কাঁদতে থাকে। আকাশ ওনাদের সান্ত্বনা দিয়ে মোটামুটি শান্ত করে। আকাশ, কারা তোকে মেরেছে? ওদেরকে কি চিনতে পেরেছিস? না বাবা। ঠিক আছে, আমি পুলিশকে জানিয়ে দিচ্ছি। এইদিকে আকাশ ওর বাবাকে বলেছিল, কারণ আকাশ নিজের হাতে ওদেরকে মারবে। কেননা ওরা ছদ্মবেশে চিনল কি করে, এই জন্য কোনো কথা বলেনি। এদিকে আকাশের মা আকাশের পাশে বসে ওর সেবা করতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। নদীও ইরা ভাবতে থাকে, কি রে, আকাশ কি তোদের অফিসে গিয়েছে চাকরির জন্য? সেটা তো বড় সমস্যা। আমি অফিসে বলে দিলাম, গেলে চাকরি দিয়ে দেয়, কিন্তু এখন তো দেখতেছি ছেলেটা মনে হয় কাজ করতে চাইছে না। এমনও তো হতে পারে ওর কাছে ভালো কোনো অপশন নেই, সেজন্য পারে না। তাছাড়া তুই তো জানিস ছেলেটা সব সময় বাজে আর ছেঁড়া পোশাক গিয়ে আসে, তাই নতুন পোশাক পরে হয়তো যাওয়ার প্ল্যান করছে। হতে পারে। এখন চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এদিকে আরো 2 দিন পর আকাশ সে আগের মতোই চোকাইগিরি শুরু করে দিয়েছে। ওবার নদীর বদলে ইরা তা দেখে ফেলে, সেজন্য পিছন থেকে ডেকেই চলেছে। এই যে শুনছেন? কিন্তু আকাশ কোনো পাত্তা দিচ্ছে না বলে গাড়িতে আকাশের পাশে গিয়ে থামায়। গাড়ি থেকে সামনে যায়। কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকতেছি, কথা কি কানে যায় না? আসলে আমি শুনতে পাইনি, তাছাড়া নাম ধরে ডাকলে হয়তো শুনতে পেতাম। থাক দিয়ে সেসব কথা, এখন এটা বলুন, আপনি কেন যাননি আমাদের অফিসে? আসলে ভালো পোশাক নেই, সেই জন্য যেতে পারেননি, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই পোশাকে যাই কি করে বলুন? বুঝতে পেরেছি, এখন চলুন আমার সাথে। কোথায়? মরতে যাবেন আমার সাথে? আপনি মারতে যাবেন, তাহলে আমাকে কেন শুধু শুধু নিয়ে যাচ্ছেন? আমি মরলে আমার পরিবারের কি হবে? যাই হওয়ার হবে, এখন গাড়িতে উঠ। জি না, আমাকে যদি কিডন্যাপ করে নিয়ে যায়? তুই কিন্তু এবার বেশি বলে ফেলেছিস। তোর কি আছে যে তোকে কিডন্যাপ করব? ভালোই ভালোই গাড়িতে ওঠ, নয়তো কি করবেন? আমি এখন লোক ডেকে বলবো যে তুই আমার সাথে অসভ্যতামি করতেছিস। আপু, আপনার আল্লাহ দোহাই লাগে, আমার নামে এত বড় অপরাধ দিবেন না। আরে পা ধরতে হবে না, ছাড় বলছি, ছাড়। কেউ দেখে ফেললে কি ভাববে? যে যাই ভাবুক, আপনি ক্ষমা না করলে আমি পা ছাড়ব না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এখন পা ছেড়ে দিয়ে গাড়িতে ওঠ। আকাশ পা ছেড়ে দিয়ে আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পর আকাশকে নিয়ে চলে আসে একটা শপিং মলে। ওখানে নামতেই আকাশ অবাক হয়ে গেল, কেননা ওখানে এসে থামানোর কারণ আকাশ এখনো বুঝতে পারছে না। তাকিয়ে না থেকে ভিতরে আসুন। ভিতরে নিয়ে গিয়ে আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না তো? ওই যাবে কি তুই, নাকি জোর করে নিয়ে যাব তোকে? যাচ্ছি। ওখানে ইরার পিছনে যেতে থাকে, একটা দোকানে নিয়ে যায়। ওখানে আকাশকে ওর পছন্দ মতো শার্ট, প্যান্ট, গেঞ্জি কিনে দেয়া শেষ হলে এইগুলো নিয়ে বাসায় যাবে, তার সাথে এইগুলো পরে অফিসে এসে আমার বাবার সাথে দেখা করবে। আমি সবটা বলে রেখেছি, বাবা আপনাকে দেখবে, তারপর চাকরিতে রেখে দিবে। ঠিক আছে।
এইদিকে এই পোশাক নিয়ে বাড়িতে আসে। ঈশার পোশাক দেখে ভাবে ওর জন্য কিছু এনেছে, তাই আকাশের পিছনে ওর রুমে চলে আসে। আকাশ ওইগুলো রেখে ওয়াশরুমে যায়। এইদিকে ঈশা তো ব্যাগ থেকে বের করে এক এক করে দেখতে থাকে। দেখে তো ঈশার অনেক রাগ হয়, তাই চেঁচিয়ে বলে, ভাইয়া, ভাইয়া! কি হয়েছে ঈশা, এইভাবে চিৎকার কেন করছিস? চিৎকার কি সাথে করেছি? কিন্তু কি করলাম আমি তা তো বলবি। তুই শপিং করেছিস ভালো কথা, কিন্তু আমার জন্য কিছু আনলি না। তার উপর এত সস্তা জিনিস কেন আনলি? এইগুলো একজনের উপর, তাই তুই বুঝবি না। আমি কালকে তোর জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তবে 3টা ড্রেস আনবি। কি, এতগুলা কেন? ভাইয়া, মাত্র 3টা ড্রেসের কথা বলেছি, এখানে এতগুলো কিভাবে দেখলি? এমনিতে তোর আলমারিতে শত ড্রেস পরে আছে, তা কি তুই ভুলে গিয়েছিস? ওইগুলো 2-3 বার করে পরা শেষ, তাই আর পরতে ইচ্ছে করে না। তাই এখন বেশি কথা বলিস না, 3টার বদলে এখন 5টা আনবি ড্রেস, এটাই শেষ কথা। কি? যা বলেছি তাই করবি। এদিকে পরের দিন আকাশ ওই ঠিকানায় যায়। ওখানে গিয়ে রফিকুল ইসলামের সাথে দেখা করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার নামই তো আকাশ। জি আঙ্কেল। পড়াশোনা কতটুকু করেছো? জি, আমি ইন্টারে পড়ার পর সংসারে দরিদ্র বেশি হয়ে যায়, সেজন্য কোনো রকমে ইন্টার পাশ করেই আর পড়তে পারিনি। আচ্ছা, আমার মেয়ে তো তোমার পাশের ব্যাপারে কিছু বলেনি? জি, আমি ওনাকে এই ব্যাপারে কিছু জানাইনি। তুমি পিয়নের চাকরি না করে অফিসের চাকরির কোনো পদে কাজ করতে পারো। যখন ইন্টার পাস করেছো তখন আশা করি এইসব কিছু পারবে। ঠিক আছে স্যার। তাহলে কাল কাগজপত্র নিয়ে এসো, আমি ব্যবস্থা করে দেব। এদিকে ওখান থেকে এসে মার্কেটে ওখানে এসে ঈশার জন্য পছন্দের জন্য জামা কিনে নিয়ে আসে। পথে ইরার সাথে দেখা। তা চাকরি হয়েছে কি? এখনো হয়নি, আমার সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে। কেরানি বা পিওনের চাকরিতে সার্টিফিকেটের কি প্রয়োজন? উনি যাচ্ছে আমাকে অফিসের ভিতরেই চাকরি দেওয়ার জন্য। তুমি তো কোনো পড়াশোনা করনি। তারপরে জানতে পারবেন। এখন এটা বলুন, আপনার হাতে কি ওটা? আমার বোন বায়না ধরেছে ওর জন্য জামা নিয়ে আসার জন্য, তাই আর কি। কি জামা দেখি তো? এত কম দামি জামা আপনি দেখবেন? অবশ্যই দেখব। এই বলে প্রতিটা জামা দেখতে থাকে। ইরা তো জামাগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা জামাগুলো অনেক দামি মনে হচ্ছে। তা তোমার বোন তাহলে এত বড় হয়ে গিয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, একদিন ওকে নিয়ে এসো, আমি ওর সাথে আলাপ করব। ওর সাথে কোনো আলাপ করবেন? তা আপনার বোনকেই জানাবো। এখন যা বলেছি তা শুধু মনে রাখলেই হবে, তবে তাড়াতাড়ি যেন হয়। ঠিক আছে। এইদিকে বাসায় এসে ঈশাকে ড্রেসগুলো দেয়। ঈশাও ড্রেসগুলো দেখতে থাকে। ওয়াও ভাইয়া, ড্রেসগুলো তো অনেক সুন্দর। আমার বোনের জন্য এনেছি, খারাপ হবে কেন? তুই তো আমার লক্ষ্মী ভাই। কিন্তু তোকে একটা কাজ করতে হবে আমার। কি কাজ? এখন না, সময় হলে জানাবো। ঠিক আছে ভাইয়া। পরের দিন সুন্দর করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে আকাশ। অফিসে গিয়ে রফিকুল ইসলামকে সবটা দেখায়। উনি সবটা দেখে কয়েকটা কাগজ রেখে দিয়ে চাকরি দিয়ে দেয়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমাকে বিকাল 5টার দিকে ছুটি দিতে হবে। তাছাড়া চিন্তা করো না, 5টার দিকে এমনিতে অফিস বন্ধ হয়ে যায়। ধন্যবাদ স্যার। এইদিকে আকাশ রুম থেকে বের হয়ে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সরি, আমি দেখতে পারিনি। কোনো ব্যাপার না, তোমার চাকরির কি হয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, আমার যা করার ছিল তাই করলাম। তবুও অনেক কিছু করলে আমার জন্য। আচ্ছা, আপনি তাহলে কাজে যান, আমি বাবার সাথে কথা আছে। এইদিকে আকাশ চলে যাওয়ার পর ইরা এসে ওর বাবাকে বলে, বাবা, ছেলেটা কেমন? ছেলেটা তো ভালো, কিন্তু তোর মুখ তো অন্য কথা বলতেছে। কি কথা? তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? আবু, ওই ছেলের কি আছে যে আমি ওকে ভালোবাসবো? ছেলেটা কিছু করতে পারে না, তাই ভাবলাম একটা ছোটখাটো চাকরি পেলে ছেলেটা নিজের সংসার চালাতে পারবে। তবে ছেলেটা কিন্তু ভালো।
দেখো আব্বু, আমি এইসব নিয়ে পারবো না মোটেও। তোমার কাজ তুমি করো, আমি শুধু মানবতা দেখালাম। আচ্ছা এখন বল আমার কাছে কেন এসেছিস? কিছু টাকা লাগবে। এর টাকা। এদিকে ইরা ওখান থেকে চলে যায়, অন্যদিকে আকাশ কাজ করতে থাকে। কিছুক্ষণ পর নদীর সাথে ইরা দেখা করে। কি রে, আজকাল মনে হয় অনেক ব্যস্ত থাকিস। তেমন একটা না, আসলে আমি ওই ছেলেকে চাকরি দিয়েছিলাম, তাই ওই নিয়ে কাজ করতে করতে একটু সময় তো যাবেই। দেখিস চাকরির সাথে সাথে নিজের মনটাও দিয়ে দিস না আবার। তোর কি মাথা ঠিক আছে? ওই রকম একটা ছেলেকে আমি ভালোবাসবো? তাও ঠিক। কোথায় তুই আর কোথায় আকাশ? চল এখন ভার্সিটিতে যাই। এদিকে আকাশ কাজ করতেছে, তখন ওর বাবা কল দেয়। আকাশ, কোথায় তুই? এই তো আব্বু, আমি তো কাজে। কিন্তু কিছু কি হয়েছে? এখন একটু আমাদের অফিসে আসতে পারবি কি? তেমন কিছু না। কি হয়েছে আব্বু, তুমি এরকম করছো কেন? আসলে আমি একটা জমি দান করব মসজিদের জন্য। এখন জমিটা তো আমি তোর নামে কিনেছি, তাই তুই রাজি থাকলে মসজিদে দিয়ে দেব। বেশ তো আব্বু, মসজিদের কাজে লাগবে, তাহলে তো আরো ভালো। তাহলে তুমি ওদের জমিটা দিয়ে দাও। কিন্তু ওনাদের তো জমিটা কাগজে কলমে বুঝিয়ে দিতে হবে। তা করলে সমস্যা হবে। দেখা গিয়েছে যার নামে দিব সে কোনোভাবে যদি অন্যভাবে জমিটা মেরে দেয়, তাহলে কি হবে বুঝতে পেরেছো? কথাটা ঠিকই বলেছিস। এখন তাহলে কি করা যায়? তুমি জমিটায় মসজিদ করার জন্য বলে দাও। জমি ওনাদের কাগজে দিয়ে দিতে হবে, তার দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে ওই নিয়ে ওনাদের বলে দিই। তা যে কথাটা বলার ছিল, তুই কি এখন একবার অফিসে আসতে পারবি? কেন আব্বু, মসজিদের কাজ তো শেষ, তাহলে আবার কি? আছে অন্য আর একটা কাজ। আব্বু, আমি বিকাল 5টার পরে আসবো। ঠিক আছে। এদিকে ওর বাবার সাথে কথা শেষ করে অফিসে এসে সবাইকে ফাইলপত্র এগিয়ে দিয়ে সাহায্য করতে থাকে। এদিকে কিছুক্ষণ পর আকাশ, আকাশ। জি স্যার, বলেন। কিছু লোক আসবে আমার রুমে, ওনাদের চা নাস্তা আনতে হবে। স্যার, নাস্তা তো আছে ওখানে। কিছু লোক আসবে আমার রুমে, ওনাদের জন্য নাস্তা আনতে হবে। ওখানে তো চা আর বিস্কুট আছে। এই নাও 1000 টাকা। তুমি বাহির থেকে আঙ্গুর, কমলা, আপেল আরও কিছু ফল নিয়ে আসো। সব কিছু আধা কেজি করে আনবে। ঠিক আছে স্যার। ওইগুলো এনে তুমি কেটে রাখবে। এরপর আমি যখন কল দিয়ে আনতে বলবো, তুমি সব কিছু নিয়ে একসাথে চলে আসবে। এদিকে বাজারে চলে আসে। বাজারে ওখানে গিয়ে নদীর সাথে দেখা হলো। কি ব্যাপার? আকাশ, তুমি এখানে কি করো? এই তো আমি ফল কেনার জন্য এসেছি। তা আপনি এখানে কেন? মায়ের জন্য ফল কিনতে এলাম। তা তোমার কাজ কেমন চলছে? জি, অনেক ভালো। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, তাহলে চলি এখন। নদীর কাছে থেকে চলে আসে। অফিসে এসে ফলগুলো কেটে রাখে। কিছুক্ষণ পর কয়েকজন লোক ইরার বাবার অফিসের ভেতরে চলে আসে। ওনারা নিজেদের মতো করে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর রফিকুলের কথার মতো নাস্তা দিতে আসে। ওখানে সবাইকে নাস্তা দিচ্ছে, তখন ওখানে থাকা একজন লোক দাঁড়িয়ে যায়। ছোট স্যার, আপনি এখানে? এইদিকে আকাশ তাকিয়ে লোকটাকে চিনতে পারে, কেননা বিজনেসের কাজে এই লোকটা আকাশদের বাড়িতে অনেকবার এসেছে। সেজন্য আকাশকে দেখেই চিনে ফেলেছে। কিন্তু এখন তো আকাশকে কিছু একটা বলে ওখান থেকে বের হতেই হবে, নয়তো সবাই সবটা বুঝে যাবে। কি ব্যাপার আকাশ, চুপ করে আছো কেন? উনি তোমাকে ছোট স্যার বলে কেন ডাকলো? আসলে স্যার, তা তো আমি নিজেও জানি না। ওনার মনে হয় চিনতে ভুল হচ্ছে আমাকে। আমার তো ভুল হওয়ার কথা না। ও তো আমাদের এখানে কাজ করে। আচ্ছা, এখন আপনারা নাস্তা খাওয়া শুরু করে দেন। এদিকে ওনারা নাস্তা খাচ্ছে আর ওই লোকটা বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ওই লোকগুলো ওখান থেকে নিয়ে যায়। আকাশ যাওয়ার পর ওনারা বিজনেসের ব্যাপারে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলেই ওনারা চলে যায়। বিকালবেলায় আকাশ ওর বাবার সাথে দেখা করে। কি হয়েছে বলো? তুই আজকাল কোথায় থাকছিস? তোর তো খুঁজে পাওয়া যায় না। তুমি কি এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? কি কথাটা তা না। আচ্ছা, একটা কথা বল আমাকে। কথা? তোকে কয়েকদিনের জন্য একটু লন্ডনে যেতে হবে। কি বলো? কিন্তু কেন?
আমাদের কিছু কাজ আছে, তাই তোকে গিয়ে ওই কাজগুলো হ্যান্ডেল করতে হবে। কিন্তু বাবা, আমি কি তা পারবো? তুই আমার ছেলে, তাছাড়া বিজনেস আমার রক্তের সাথে মিশে আছে। তাছাড়া সমস্যা হলো আমি তো আছি। তা কয়দিন লাগবে ওখানে সময়? এই তো 5 দিনের মতো। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ আসে অফিসে। এসে রফিকুল সাহেবের থেকে কয়েকদিনের ছুটি চায়। উনি প্রথমে চিনতে চায় না, তখন বলে, স্যার, আম্মু অনেক অসুস্থ। ডক্টর বলেছে ওনাকে হসপিটালে ভর্তি করিয়ে দিতেই হবে। তাছাড়া মাকে দেখার মতো কেউ নেই, সেজন্য আমার ছুটি লাগবে। ঠিক আছে, তাই হবে। তুমি তাহলে কয়েকদিনের ছুটি নাও। ধন্যবাদ স্যার। এদিকে পরের দিন আকাশে সবকিছু নিয়ে রেডি হয়ে বের হতে যাবে। তখনই ঈশার জেদ ধরে যাওয়ার জন্য, কিন্তু আকাশ নিতে চায় না, কেননা ওখানে ঘোরার সময় তেমন একটা পাবে না আকাশ। তবুও ঈশার কান্নার জন্য নিয়ে যেতে হচ্ছে, তাই রাজি হয়ে ঈশাকে নিয়ে চলে আসে লন্ডনে। ওখানে একটা হোটেলে উঠে ওরা। পরের দিন, ভাইয়া তুই একটা কাজ কর, যেখানে যাবি আমাকে নিয়ে চল। আমি তো একটা অফিসে যাব, তুই ওখানে গিয়ে কি করবি? আমি গেলে ক্ষতি কি? তাছাড়া আমি তো এখানে একা একা থেকে বোর হয়ে যাব। ঠিক আছে, চল। ওইদিকে ঈশানকে নিয়ে চলে আসে। এভাবে 2 দিন চলতে থাকে। আকাশ কিছুটা কাজ ঘুরিয়ে এনেছে, তার সাথে ঈশাকে নিয়ে রাতের বেলায় ঘুরতেও পারছে। কিছুক্ষণ পর, এখানে এত দূর পর্যন্ত এসেছি, কিছু শপিং করে গেলে কেমন হয়? অভাব পড়েছে যে তোকে এখন এখান থেকে নিয়ে যেতে হবে? এখন এখানে এসেছি, আবার কবে আসবো তাই তো জানি না। তাছাড়া নিয়ে যাই কিছু। ঠিক আছে, কিন্তু বেশি কিছু কিনতে পারবি না, পকেট ফাঁকা। ঠিক আছে, আমি নিজের মতো করে কাজ করতেছি, তুই কোনো একটা দিন থেকে হেঁটে আয়। এদিকে ওখান থেকে বের হয়ে লিফট দিয়ে নিচে নামতে থাকে। তখন আকাশের সাথে কারো ধাক্কা লাগে। ধাক্কা লেগে যাওয়ার পরে, সরি, আমি দেখতে পাইনি। কথাটা বলে সামনে তাকাতেই আকাশ অবাক হয়ে যায়, কেননা সামনে নদী ও ইরা ওরা দুজনেই দাঁড়িয়েছিল। ওরাও আকাশকে এখানে দেখে আশ্চর্য হয়ে যায়। ওরা দুজনেই অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। এদিকে আকাশ ওদের কোনো কিছু বুঝতে দিচ্ছে না। এ কি আকাশ, তুমি এখানে? আপনারা কারা? আর আমার নাম তো আকাশ না। ভুল কি করে হবে? তুমি তো বাংলাদেশেই থাকতে, তাহলে এখানে কি করে এলে? সে অনেক কাহিনী। তার আগে আপনাদের একটা কথা বলতেই চাই। আপনারা ভুলে করছেন। আপনারা যাকে আমি ভাবছেন আমি সে নাও হতে পারি। আবার আমাকে যার সাথে ঘুলিয়ে ফেলতেছেন সে আমি। আবার একটা চেহারা অনেকগুলো লোক হয়, হয়তো আপনারাও তাও ঠিক করতে পারছেন না। উফ, আপনি দেখি আমার মাথাটা পুরো গুলিয়ে ফেলবেন। সরি ভাইয়া, আসলে আপনার চেহারার সাথে আমাদের পরিচিত একজনের চেহারা মিলে যায়, এ আর কি। ও, তাই বলুন। আচ্ছা, আমাকে যেতে হবে, একটু সরে দাঁড়ালে যেতে পারি। আচ্ছা যান। আকাশ চলে যাওয়ার পরেই ইরা ও নদী ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে, কেননা ওরা রীতিমতো ভূত দেখার মতো আছে। কিছুক্ষণ পরে, ইস, তোর হয়েছে কি? ভাইয়া, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। এখন বিল প্লে করে দিয়ে আয়। ঠিক আছে। কিছুক্ষণ পর ওরা চলে আসে হোটেলে। এইদিকে ইরা ও নদী এখনো ভাবতে থাকে। এদিকে ইরাও বাবাকে কল দিয়ে শিওর করে নেয়। এভাবে আবারও পরের দিন আকাশ আর ঈশার সাথে নদী ও ইরার আবার দেখা হয়ে যায়। এভাবে আকাশকে দেখতে পেয়ে ইরা ডাক দেয়, এই যে শুনতে পাচ্ছেন? ভাইয়া ভাইয়া, ওই মেয়েগুলো তো তোকে ডাকতেছে। আমাকে ডাকবে কেন? আমারও তো সেম কথা, তোকে কেন ডাকবে? এখন যখন ডেকেছে তখন চল আমরা যাই। না যাওয়াটা ঠিক হবে না। বলা তো যায় না, যদি আমাদের সব কিছু হাইজ্যাক করে নিয়ে যায়। কিচ্ছু হবে না, চল তো। দেখ, তুই কিন্তু কোনো কথা বলবি না। জানি না বললে তুই নাও বলবি, আবার আমি হ্যাঁ বললে তুই হ্যাঁও বলবি। এক কথায় কোনোভাবেই কোনো সত্যি কিছু বলা যাবে না। ঠিক আছে। এইদিকে ওরা ইরার কাছে যায়। ওখানে যাওয়ার পর, আপু, আমার ভাইয়াকে কেন ডেকেছেন? এটা কি তোমার ভাই? কেন, কোনো সন্দেহ আছে কি? সন্দেহ আছে বলেই তো জিজ্ঞেস করলাম। দেখুন, আপনারা এইভাবে
আমার পিছনে কেন পড়ে আছেন? পড়ে থাকার কারণ আছে। আপনার চেহারার সাথে আরেকজনের চেহারার অনেক মিলে যায়। এখন তো আমার সন্দেহ ওটাই আপনি হবেন। দেখুন, আপনারা কোথাও ভুল হচ্ছে। আমরা এই লন্ডনে বাস করতেছি, তাও ছোট কাল থেকে। আপনি সেখানে কি সব আবল তাবল বলতেছেন? না ভাইয়া, কিছু না। আপনারা যেখানে যাওয়ার যেতে পারেন। এদিকে ওরা চলে যায়। অন্যদিকে নদী ইরাকে বলে, আমি যতদূর জানি থেকে গেলি কেন? বল কি জানিস? আকাশেরও একটা বোন আছে, আর এখানেও সেম। কিন্তু কি করব বল? ওই আকাশ টোকাইগিরি করে আর এই আকাশ গাড়িতে করে চলাচল করে। পার্থক্য শুধু একটাই। এমনটা হয়নি তো? ওই ছেলে আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। এরকম কেন হবে? যদিও হতো, ওই আকাশ টোকাইগিরি করতো না। তাছাড়া এত বড় লোকের ঘরের সন্তান হলে কোনোভাবেই তো এর দ্বারা এসব সম্ভব হতো না। তাও হয়, কিন্তু একই ব্যক্তির চেহারা দুজনের হয় কি করে? তবে একজন হ্যান্ডসাম আর স্টাইলিশ, আর আরেকজন তো ছেঁড়া প্যান্ট পরে চলে আসে। ঠিক তাই। এদিকে লন্ডনের কাজ শেষ করে আকাশ ওদের বাড়িতে চলে আসে। ওভাবে আকাশ ইরাদের অফিসে প্রায় 4 মাস চাকরি করে। এইদিকে কিছুক্ষণ পরে, আকাশ, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা স্যার? তোমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে মনে হচ্ছে। কেন, কি হয়েছে স্যার? আমার ব্যবসায় লস হয়েছে অনেক, তাই কোম্পানি আমি বিক্রি করে দিয়ে লসের টাকা পরিশোধ করব। আর যে টাকা বাঁচবে ওই টাকা দিয়ে আমি কোনো রকমে বাকি জীবনটা আর ইরার বিয়েটা দিতে পারলেই বাঁচি। কিন্তু কি করে হলো এইসব? আমাদের যে জাহাজটা আসার কথা ছিল ওই সমুদ্রের মাঝখানে ডুবে গিয়েছে, আর এতে করে আমার 200 কোটি টাকা লস। এখন এই কোম্পানি আর আমার যাবতীয় বাকি জমি সম্পত্তি বিক্রি করলে হয়তো আমি টাকা পরিশোধ করতে পারবো। ঠিক আছে স্যার, আমি কাল থেকে তাহলে নতুন কিছু খুঁজব। ঠিক আছে, তাই করিও। এদিকে ইরার বাবার এরকম অবস্থা দেখে আকাশের খারাপই লাগছে। এদিকে পরের দিন ইরা ও নদীর লন্ডন থেকে দেশে ফিরে। কেননা ইরা ওর বাবার এত বড় লসের কথা শুনে অনেক কষ্ট পায়। এদিকে 2 দিন পর ইরাদের সবকিছু নিলামে উঠানো হয়। কিছুক্ষণ পর ওদের বাড়িটা বাদে বাকি সবকিছু নিলামে উঠানো হয়। বাকি সবকিছু মিলিয়ে 200 কোটি 50 লক্ষ টাকা সবকিছু বিক্রি হয়ে যায়। এইদিকে ইরাও বাবাকে ধরে কান্না করতে থাকে। কি থেকে কি হয়ে গেল? আমিও তো তাই ভাবছি, কী থেকে কী হয়ে গেল। এখন যাই হয়েছে কিছু করার নেই। বাকি যে 2 কোটি থাকবে তা দিয়ে তোর বিয়ে আর আমার জীবন কাটিয়ে দিতে পারলেই হবে। এইদিকে সবকিছু একজনের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তবে যার নামে এই সবকিছু দেয়া হয় তার পরিচয়ে আপনারা পরে জানতে পারবেন। সবকিছু হিসেব মিলিয়ে নিলে রফিকুল ইসলাম যাদের থেকে মাল কিনেছে ব্যাংকে 200 কোটি টাকা ঋণ সহ আরো 10 লক্ষ টাকা বাড়তি দিতে হয়। এইদিকে ওনারা বাড়িতে ভিতরে চলে আসে। এখন কি হবে? তো ভেবেছিলাম তোকে অনেক ভালোভাবে আমি বিদায় দেব, কিন্তু এখন তো এই বাড়িটা আর 40 লক্ষ টাকায় আমাদের কাছে আছে। এখন কি করবে বাবা? জানি না কি করব। এই বয়সে তো আমি অন্য কারো কাছে হাত পাততেও পারবো না। তাহলে আমি কোনো একটা চাকরি করি। তুই কি চাকরি করবি বল? এখানে তো চাকরি দেওয়ার নাম করে মেয়েদের সাথে খুব বাজে আচরণ করা হয়। এদিকে ওনারা কথা বলতেই এইদিকে আকাশ আবারও আগের মতো ছেঁড়া প্যান্ট এবং শার্ট পরে ইরার বাবার সাথে দেখা করতে আসে। কেমন আছেন স্যার? আমি তো এখন আর স্যার নেই কারোর। এরকম করে বলবেন না, একটা সময়ে তো স্যারই বলেছিলাম। এখন আর স্যার বলতে হবে না। আঙ্কেল, এখন তাহলে কি করবেন ভাবছেন? আমি চাকরি করব। এই ছাড়া তো আর আমার কিছু করার নেই। কিন্তু চাকরি করবেন কোথায়? চৌধুরী গ্রুপ কোম্পানিতে পিএর জন্য মেয়ে খুঁজতেছে, আমি ওখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাই করুন। কিন্তু কিন্তু কি? আমি চলে গেলে বাবার খেয়াল কে রাখবে? তাছাড়া আমি ওখানে চাকরি যে পাবো তারও তো কোনো ঠিক নেই। তাও কথা ঠিক। এরা, আমি একটা কথা বলবো, তুই কি রাখবি? বলো, কি কথা রাখতে হবে তোমার? আমি বলছিলাম কি, তুই আকাশকে বিয়ে কর। এই কথা শুনে ইরা না যতটা আশ্চর্য হলো তার চেয়ে বেশি আশ্চর্য হয় আকাশ। রফিকুল ইসলামের কথা শুনে আকাশ ও ইরা ওরা দুজনেই একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। আঙ্কেল কি বলেছেন?
আমার মতো একজন টোকাইয়ের কাছে আপনার মেয়েকে তুলে দেবেন? তুমি আমার সাথে কাজ করছো 4 মাস ধরে, এই সময় আমি খুব ভালো করে তোমাকে জানতে পেরেছি। তোমার কথা শুনে যদি ওদের থেকে মাল না আনতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। তাছাড়া ইরা আকাশ খুবই ভালো ছেলে। তাছাড়া বিয়ের পর আকাশ এই বাড়িতে থাকবে। আব্বু তুমি যখন বলেছো তখন তো আমি রাজি। আকাশ তুমি রাজি তো? আমিও রাজি। এইদিকে পরের দিন আকাশ ও ইরার বিয়ে দিয়ে দেওয়া হলো। বাসর ঘরে আকাশ ও ইরা বসে আছে। আকাশ রুমে আসলেই ইরা দাঁড়িয়ে পা ছুঁয়ে সালাম করে। এদিকে ইরা কিছু বলতে যাবে, তার আগে আকাশ বলে, আমি জানি আপনি কি বলতে চান, আমাদের বিয়েটা তাড়াতাড়ি হওয়ার জন্য। আপনি এখনও আমাকে স্বামী হিসাবে মেনে নিতে পারবেন না। ঠিক তাই, তবে চিন্তা করবেন না, আমি আপনাকে এতটুকু অবহেলা করব না। শুধু এটাই বলবো, যতদিন না আমি আপনাকে মন থেকে ভালোবাসতে পারবো আর স্বামী হিসেবে না মানবো, ততদিন আপনি স্বামীর অধিকার আমার উপরে ফলাবেন না। আকাশ ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল, কেননা আকাশ জানে এমন কিছু হবে, তবুও রাজি হয়ে গেল। কেননা আকাশ নিজেও চায় ইরা ওকে সর্বত্র দিয়ে ভালোবাসুক, যে ভালোবাসায় কোনো জোর জবরদস্তি থাকবে না, আর নেই কোনো ছলনা। এইদিকে 7 দিন কেটে যায়, আকাশ এখনো টোকাইগিরি করতেই থাকে। পরের দিন যখন আকাশ বাড়িতে আসে, তোমাকে কিছু কথা বলবো, রাগ করবে না তো? কি কথা? তুমি টোকাইগিরি করো, এটা আমার থেকে খারাপ লাগে। তাছাড়া আমি বাসায় একা একা থাকি, বাবাও তেমন একটা ভালো আছে। তাছাড়া আমি একজন কাজের লোক রেখেছি যে বাবার খেয়াল রাখবে। আমি চাই কাজ করব। কিন্তু তুমি কি কাজ করবে? তুমি চিন্তা করো না, আমি যে কাজই করি না কেন কখনো বস বা কলিগের সাথে ওই রকম সম্পর্কে লিপ্ত হব না। সি সি সি, আমি ওই সব বলিনি। আমি জানি তোমার রাতে ঘুমাতে কষ্ট হয়, একটা মেয়েকে পাশে রেখে টর্চার করা ছাড়া ঘুমাচ্ছ, এতে অনেক কষ্ট হয় তোমার, আমি তা জানি। তবে চিন্তা করো না, আমি চাকরি ফেলে দুজনে আমার ফুলসজ্জা থেকে সব কিছু শুরু করব। ঠিক আছে, তুমি যেভাবে বলবে। এইদিকে ইরা দেখতে দেখতে চাকরি পেয়ে যায় চৌধুরী কোম্পানিতে। এদিকে ইরা বেশিরভাগ সময় অফিসেই থাকে, তাই আকাশের জন্য সুবিধা হয়। এদিকে আকাশ বাড়িতে আসে। আকাশে যে বিয়ে করেছে তা কেউই এখনো জানে না। বাড়িতে ফিরে আকাশ ওর বাবা মা আর বোনকে ডেকে ওর রুমে আনে। সবাই রুমে এসে বলে, কি ব্যাপার, তুই এভাবে সবাইকে ডেকে এখানে এনেছিস কেন? মা, তোমাদের একটা কথা বলার ছিল, তবে কিভাবে বলবো বুঝতে পারছি না। যদি সবটা শুনে তোমরা আমাকে ভুল বোঝো। ছেলে যতই খারাপ কাজ করুক না কেন, কোনো বাবা মাই তাকে ভুল বোঝে না। এখন বল কি হয়েছে? বাবা, আমি বিয়ে করে ফেলেছি, 10 দিনের মতো হবে। এই কথা শুনে সবাই আশ্চর্য হয়। আকাশ তো ভেবেছিল ওর বাবা মা কিছু অভিমান করবে, কিন্তু উনারা কোনো অভিমান না করেই বলে, বিয়ে করেছিস ভালো কথা, তা বৌমাকে বাড়িতে নিয়ে কেন আসলি না? সে অনেক কাহিনী, আগে তোমাদের সব কথা বলি, তারপর না হয় তোমরা ডিসিশন নিও আমার কি করা উচিত। ঠিক আছে ভাইয়া, তুই তাহলে বলতে শুরু কর। এরপর আকাশ সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারা কি বলবে কিছু বুঝতে পারছে না। তবে আকাশ যা করেছে ওনাদের সবার কাছে ব্যাপারটা ঠিকই লেগেছে। কিছুক্ষণ পরে, ভাইয়া ভাইয়া আয় ভাইয়া, কি হয়েছে বলো। বলছিলাম কি, আমাদের একটা কথা রাখবি? কি কথা বল তো শুনি। ভাবি তো আমাদের অফিসে কাজ করে, এখন আমাদের অফিসে যদি কোনো লোক ভাবির সাথে লাইন মারার চেষ্টা করে তখন কি করবি? তেমন কিছু হবে না বোন আমার। কেন কেন? তোর ভাবি সকালে যাওয়ার সময় বোরকা পরে বের হয়, আর তোর ভাবির জন্য আমি আলাদা কেবিন করেছি, যে রুমে কোনো ছেলে ঢোকা নিষেধ। রুমের বাহিরে মেয়ে 2 জন সিকিউরিটি থাকে। ওদের কাজ হচ্ছে কোনো ছেলে ভিতরে যেতে চাইলে তাদের বাধা দেওয়া, আর অফিসের কোনো কাজ হলে সিকিউরিটিদের বলবে ওরা ভিতরে গিয়ে বাকি কাজ করবে। এক কথায় ছেলেরা তোর ভাবির কাছে ঘেঁচতে পারবে না। তার উপরে অফিসে বলা আছে কেউ যেন ইরার ধারে কাছেও না যায়, যদি যায় তাহলে তার চাকরি থাকবে না। শোন না ভাইয়া, আমি বাবা মা ভাবিকে দেখতে যাব। কিন্তু কি করে? ও জানে আমার কেউ নেই এই পৃথিবীতে। উফ গাধা, আমি তো আমাদের অফিসে।
তাছাড়া বাবা তো অফিসের কাজে যাবে আর মা এমনি যাবে, আমরা তো অফিসের কাজে যাব। সে ফাঁকে ভাবিকে দেখে আসবো একবার। কিন্তু কি করি, ও জানে আমার কেউ নেই পৃথিবীতে। ঠিক আছে, তবে সাবধান, সব তথ্য যেন ফাঁস হয়ে না যায়। চিন্তা করিস না, কোনো কিছুই ফাঁস হবে না। এদিকে পরের দিন আকাশের পরিবার আসে অফিসে। এই দিন ইরাকে অফিসে ম্যানেজার জানায় এই অফিসের মালিক ওনারা পরিবার আসবে, ওনাদের পরিবার আসবে। তাই ইরা আসার সময় ফুল কিনে নিয়ে এসেছিল, কিন্তু অন্য সবার মতো অফিসের বাইরে গিয়ে বের হতেই পারেনি, কারণ এই রুম থেকে বের হওয়া নিষেধ। তাছাড়া এই রুমে আলাদা টেলিভিশন সেট করা হয়েছে যেন ইরা বড় হয়ে গেলে টিভি দেখতে পারে। এইদিকে কিছুক্ষণ পর ওনারা ইরার রুমে আসে। আসসালামু আলাইকুম স্যার আর ম্যাম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। তা তুমি কেমন আছো মা? ম্যাম এই নিন ফুল। অন্য সবার মতো এই রুমের বাহিরে যাওয়ার অনুমতি নেই আমার, তাই যেতে পারিনি। কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি মুখ ঢেকে রেখেছো কেন? মুখোশটা ওঠাও। আসলে আমার হাজবেন্ড বলেছে সব সময় মুখে মুখোশ পরে থাকতে কেউ রুমে আসলে। আচ্ছা, আমি তো তোমার মায়েরই মতো, আর উনি তোমার বাবারই মতো, আরও তোমার বোনের মতো। আমাদের সামনে মুখ দেখালে তোমার এতটুকু ক্ষতি হবে না। ঠিক আছে ম্যাম। ইরা মুখোশটা উঠিয়ে নিলে ওনারা তাকিয়ে আছে ইরার দিকে, কেননা ইরাকে ওনাদের অনেক পছন্দ হয়েছে। আর এই সব কিছু আকাশ ওর রুমে বসে দেখতে থাকে। ইরার রুমে সিসিটিভি ক্যামেরা আছে, যা ইরা নিজেও জানে না। এইদিকে আকাশের মা বলে, তোমাকে আমাদের খুবই পছন্দ হয়েছে, তাই তোমাকে এই বালা দুটো দিব। আপনারা কেন আমাকে কিছু দিতে যাবেন? কেন, আমরা দিলে কি নিবে না? আসলে আপনারা তো অফিসের মালিক, সাধারণ কর্মচারীকে কেন এত কিছু দিতে যাবেন? ভাবি, এটা আমাদের বাড়ির। ভাবি? কে ভাবি? কেউ না তো, এমনি মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। দেখুন ম্যাম, এত দামি বালা দিলে আমার হাজবেন্ড সন্দেহ করবে আমাকে, বলবে কোন ছেলে বা আমি কোনো ছেলের সাথে। তেমন কিছু বলবে না, তাছাড়া ওনাকে কল দিন। তাছাড়া উনি সরাসরি সবটা দেখলে আপনাকে তেমন একটা সন্দেহও করবে না। ঠিক আছে। এরপর কল দেয়। আকাশ কল রিসিভ করে। এরপর ঈশা কলে এসে সবটা বলে। এখন ইরা শুধু অপেক্ষা করতেছে আকাশ কি বলে তা শোনার জন্য। ইরা, ওনারা যখন এত কিছু দিতে চেয়েছে তখন তুমি নিয়ে নাও। সত্যি নিব তো? নাও। এরপর আকাশের মা ইরার হাতে বালা দুটো পরিয়ে দেয় আর বৌমার মতো কপালে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে আসে। সন্ধ্যের পর অফিসের গাড়ি ইরাকে প্রতিদিনই বাড়িতে এসে দিয়ে যায়। ইরা বাড়িতে ঢুকে দেখে আকাশ ওর বাবার সাথে বসে বসে গল্প করতেছে। তখন ওখানে এসে ইরা ওইগুলো ওর বাবাকে বলে। আকাশ যখন নিতে বলেছে তখন রফিকুল সাহেব ও কিছু বলেনি। এদিকে রাতের বেলায়, আচ্ছা আমি শুনেছি আমি যে অফিসে কাজ করি ওনারা একটা ছেলে আছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে? আচ্ছা এমনটা তো নয় ওনারা আমাকে ওনার ছেলের জন্য পছন্দ করে রেখেছে? তেমন কিছু হবে না। তাছাড়া ওনারা তো জানে তুমি বিবাহিত, তাহলে এমন কিছু ওনারা কেন করবে বলো? ঠিক তো, কিন্তু অফিস থেকে আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে তাই বললাম তোমাকে। ওই নিয়ে আর টেনশন করতে হবে না তোমাকে। ঠিক আছে। আচ্ছা কালকে এই রুমটা তুমি সুন্দর করে সাজিয়ে রাখবে। কেন? কারণ আছে, যা বলেছি তা যেন হয়। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ ফুল কিনে আনে, এনে পুরো রুম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইদিকে রাত 11:30, ইরা আসছে না দেখে আকাশের অনেক টেনশন হয়। তাই ড্রাইভারকে কল দিয়ে জানতে পারে ইরা শপিং এ গিয়েছে কি যেন কিনতে। তাই আকাশের টেনশন মুক্ত হলো। রাত 11:50 ইরা একটা প্যাকেট নিয়ে আসে, ওটা ড্রয়িং রুমে রেখে দেয় আর ওর বাবাকে বলে কেকটা সাজিয়ে রাখার জন্য। রুমে গিয়ে ইরা চেঞ্জ হয়ে আকাশের চোখে একটা কাপড় বাঁধতে থাকে। কি করছো? কি কাপড় কেন? তা কিছুক্ষণ পরেই দেখতে পারবে, এখন আমার সাথে হাঁটতে থাকো।
ইরা আকাশকে নিয়ে ড্রয়িং রুমে আসে এবং কেকের সামনে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দেয়। সামনে কেক দেখতে পেয়ে আকাশের বাকি রইল না যে আজকে ওর জন্মদিন ছিল। এই দিনে আকাশ বুঝতে পারছে না কি বলবে ইরাকে। এরপর আকাশ কেক কাটে আর ইরাকে খাইয়ে দেয়। এদিকে ইরা ওর বাবাকেও খাইয়ে দেয়। কিছুক্ষণ পর ইরার বাবার রুমে ঘুমাতে চলে যায়। অন্যদিকে সত্যি আমি ভাবতে পারিনি তুমি আমার জন্মদিন মনে রাখবে। এখন তো রেখেছি। তা আমার গিফট কোথায়? আজকে আমি তোমাকে এমন গিফট দেব যা তোমাকে আগে কেউ কখনো দেয়নি। আর এই গিফট এর কথা তুমি সব সময় মনে রাখবে। কি সেটা? আমাকে কোলে নিয়ে এখন রুমে যাও, তারপর না হয় বলবো। এরপর আকাশ ইরাকে কোলে নেয়। ইরা আকাশের কাঁধের উপর দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। রুমে যাওয়ার পর ইরাকে নামিয়ে দেয়। ইরা নামার পরে বলে, আজকে আমার বাসর রাত হবে আর বউ হিসেবে এটাই তোমাকে দেওয়া আমার গিফট হবে। এখন বলো, তুমি খুশি হয়েছো তো? অনেক খুশি হয়েছি। এমনিতে সময় কম, তাই চলো আজকে রাতটাকে দুজনে স্মরণীয় করে রেখে দেই। বন্ধুরা ও পাঠক পাঠিকাগণ, এরপর কি হয়েছে তা আপনারা কেউ জানতে চায়েন না, কেননা ওইসব কিছু জানলে লেখকও তার বউ খুবই কষ্ট পাবে। তাই আপনাদের এই ব্যাপারে জানতে পারছি না। সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। এদিকে আকাশ ইরার কোমরের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা ইরা ঠিকই বুঝতে পারে, তাই বলে ওঠে, কি ব্যাপার, রাতে কি মন ভরেনি যে এখনো দেখতে হবে? রাতে তো অন্ধকার ছিল, দেখতে পেলাম আর কোথায়। হয়েছে তোমার অনেক দেখা, এখন যাও গোসলে। তাছাড়া আমি তো এখন চাকরি করি, তুমি কেন টোকাইগিরি করো বলো তো? আচ্ছা, টোকাইগিরি না করলে কি করব? তুমি বাড়িতে থাকবে, তাছাড়া আমি তো চাকরি করি। আমাকে কি তোমার বোঝা মনে হচ্ছে? এরকম কথা বলো না। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো? আমি তোমাকে অনেক বিশ্বাস করি। যদি এমন কোনো সময় আসে যে তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো, তখন কি আমাকে ভুল বুঝবে? কখনোই না, কারণ তুমি কতটা ভালো তা আমার এই কয়েক মাসে জানা হয়ে গিয়েছে। যেখানে তুমি নিজের বিয়ে করা বউয়ের ওপর স্বামীর অধিকার ফলাওনি, সেখানে অন্য কিছু করবে তা আমি কখনো ভাবতে যাব না। আচ্ছা ঠিক আছে। এইদিকে ইরা তৈরি হয়ে অফিসে চলে যায়। এইদিকে কিছুক্ষণ পর রফিকুল ইসলাম আসে আকাশের কাছে। উনি আকাশের পাশে এসে বসে। আকাশ, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? তার আগে আমাকে বলো, তুমি তোমার পরিচয় কেন গোপন করেছিলে? মানে ঠিক বুঝলাম না। আমি সবটা জানি, তুমি টুকাই গিরি করো না। তাহলে আমি কি করি বলুন? তুমি চৌধুরী সাহেবের ছেলে আকাশ। তোমার বাবা আমার ছোটোবেলার বন্ধু। তোমার আর ইরার বিয়ের কথা ছোটোবেলা থেকে ঠিক করা ছিল। কি বলেন, আপনি আমাকে চিনতেছেন? চিনতাম বলেই তো তোমার সাথে ইরার বিয়েটা দিয়েছিলাম। বুঝতে পেরেছি। এইদিকে দিন যেতে থাকে। আকাশ ও ইরার মধ্যে সম্পর্ক আরো গভীর হতে থাকে। কিছুদিন যাওয়ার পর, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বলো, রাগ করবে না? রাগ কেন করব? আমি না, তুমি কি? আমি মা হতে চলেছি। কথাটা শুনে আকাশ তো খুশি হয়ে ইরাকে গিয়ে জড়িয়ে ধরে। তুমি মা হতে চলেছ তো আমি বাবা হতে চলেছি, কিন্তু তুমি এই অবস্থায় অফিস করবে কি করে? চাকরিটা ছেড়ে দিতে হবে। কেন? আমাদের বেবির যখন 8 মাস হবে পেটে থাকাতে, তখন তো আমি আর অফিসে যেতে পারবো না। তাছাড়া এতদিন আমার জন্য অফিসের বস অপেক্ষাও করবে না, তাই কেন থাকতে যাব বলো তো? কথাটা ঠিক বলেছ। এখন আজকে কি অফিসে যাবে? না, আজকে সারা দিন তুমি আমাকে নিয়ে ঘুরবে। ঠিক আছে, চলো তাহলে। এদিকে আকাশ ইরাকে নিয়ে পার্কে আসে ঘোরার জন্য। পার্কে একটা বেঞ্চে ওরা দুজনেই বসে আছে। চারপাশে শুধু কাপল আর কাপল বসে আছে। কিছুক্ষণ পর, তুমি খুশি হয়েছো তো? খুশি হব না কেন? এত বড় একটা সুখবর তুমি আমাকে দিয়েছো। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে হলে ওদের কি নাম রাখবে? ওদের নাম এখনো রাখার অনেক সময় পাবো। এখন থেকে তুমি তোমার শরীরে যত্ন নিতে থাকো। তুমি তো আছো, আমি যখন বাসায় আসব তখন তুমি আমার সেবা করবে। ঠিক আছে, তাই করো। এখন আমাকে কোলে নিয়ে একটু হাঁটো।
তাই বলে এইভাবে সবার সামনে হাঁটবো? হাঁটবে। কেন, কোনো কি সমস্যা? একটুকুও না। এইদিকে কোলে নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর ওরা দুজনে আবারও একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ওখানে কিছু লোক আসে। তুই ওই ছেলেটা না? কোন ছেলে? সেসব পরে হবে, আগে তোর একটা ব্যবস্থা করি। মানে? এত মানে বোঝাতে পারবো না, তোকে এখন এমন মারবো যে উঠে দাঁড়াতে পারবি না। এদিকে ইরা ভয় পেয়ে আছে, কেননা ওরা 7-8 জন লোক এখানে, আর আকাশ সেজন্য অনেক ভয় পেয়ে আছে। এদিকে আকাশ সামনে তাকিয়ে দেখে আবির আসতেছে, ওর সাথে নদীও ছিল, তাই আবিরকে ডাক দেয়। আবির, আবির, এ আবির। আরে আকাশ বন্ধু, তুই এখানে? ভাবি কেমন আছেন? ভালো আর থাকলাম কই, এরা দেখুন না আমাদের সাথে ঝামেলা করেই চলেছে। ওই এই ব্যাপার। নদী, তুমি তোমার বান্ধবীকে নিয়ে একটা পাশে গিয়ে দাঁড়াও, আমি এদের ব্যবস্থা করতেছি। আবার নিজেদের ক্ষতি করে বসিয়েন না। তেমন কিছু হবে না। তাছাড়া আবির, তুই নদী আর ইরাকে নিয়ে এই জায়গায় গিয়ে দাঁড়া। এদেরকে তো আমি একাই দেখে নিব। প্লিজ তুমি এরকম কিছু করতে যেও না, তুমি ওদের সাথে একা পারবে না। এইদিকে ওরা সাইডে চলে যায়। আকাশ ওদের একাই মারতে থাকে। এদিকে কিছু লোক আকাশের হাতে এখানে মার খাচ্ছে, আবার কিছু লোক আবিরের হাতে। এইদিকে কিছুক্ষণ পর ওরা মার খেয়ে শুয়ে আছে সবাই। যাক, সবগুলা মার খেয়ে শুয়ে আছে। তা ভাবি, আপনারা হঠাৎ করে পার্কে কেন? তার আগে এটা বলো, নদীর সাথে তুমি পার্কে কেন? বলতো কি করি? বিয়ের পর আর 4 মাস, এই মাসগুলোতে তুই কি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিসনি? যে আমি তোকে বলবো সবটা। তাই তো, সত্যি রে, আমার মনে ছিল না। তাছাড়া সারাদিন অফিস করে আর সময় পাই না। হয়েছে, আর বলতে হবে না। এখন বল তোর কি খবর? এইদিকে ইরা ও নদী দুজনেই আলাপ করতে থাকে। এদিকে আকাশ ও আবিরের কথা বলতে থাকে। তা বন্ধু, এখনো কি ইরা তোর ব্যাপারে কিছুই জানে না? না, আমি ওকে এখনো কোনো কিছু জানাইনি। কিন্তু কেন? আর কত মাস অপেক্ষা করবি? এখনো অনেক মাস অপেক্ষা করা বাকি আছে। কেন বলতো? আমি ওকে সারপ্রাইজ দিব, সেজন্য। কিরকম? চিন্তা করিস না, তোকেও জানাবো। এখন তুই আমাকে এটা বল, নদীর সাথে তোর সেটিং হলো কি করে? বন্ধু, সে অনেক কাহিনী। যদি বলতে যাই তাহলে তো গল্পের অর্ধেক ক্যারেক্টার আমাদের নিয়েই শেষ হয়ে যাবে। কিন্তু এতে সমস্যা কি? তোদের দুজনের এখনও অনেক কিছু লেখা বাকি আছে। তাই আমাদের কাহিনী লিখে গল্পটা শেষ না করে তোমরা তোমাদের কাহিনী লিখে গল্প সুন্দর করে তোলো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে উঠি আমি। এদিকে নদীও ইরার কথা বলা শেষ হয়ে গেলে আকাশ ইরাকে নিয়ে চলে আসে বাড়িতে। এদিকে পরের দিন ইরা অফিসে চলে যায়। ইরা যাওয়ার কিছুক্ষণ পর আকাশ যায় ওখানে। কিছুক্ষণ পরে, ম্যাম, আপনাকে স্যার ওনার রুমে যেতে বলেছে। এই কথা শুনে ইরা অনেক অবাক হলো, কেননা আজ এতগুলো মাস ইরা এখানে কাজ করতেছে, কিন্তু কখনো ওর স্যারকে এইভাবে ডেকে নেয়নি। তাই ইরা অবাক হলো। আমি আসতেছি। এরপর ইরা নিজেকে ঠিক করে নেয়। এরপর স্যারের রুমের দিকে রওনা দেয়। স্যার, আমাকে কি ডেকেছেন? হ্যাঁ, আমাকে কিছু কাজের জন্য আমেরিকা যেতে হবে, তাই আপনাকেও যেতে হবে। কিন্তু স্যার, আমি বিবাহিত, আপনার সাথে কিভাবে একা যাব এতটা দূরে? তাছাড়া আমার হাজবেন্ড কখনো রাজি হবে না। বেশ, তো আপনি চাইলে আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারেন। আপনারা দুইজন এক রুমে থাকবেন আর আমি আর এক রুমে। তবে কাজের সময়ে আপনারা স্বামীকে নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে অফিসের বাইরের লোক অ্যালাউ না। ঠিক আছে স্যার, আমি তাহলে আমার হাজবেন্ডকে নিয়েই যাব। আপনি তাহলে এবার আসতে পারেন। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে ইরা যাওয়ার পর আকাশ চেয়ারটা ঘুরিয়ে সামনের দিকে তাকায়, কেননা এতক্ষণ ধরে আকাশ চেয়ারে ঘুরিয়ে রেখেছিল, যার জন্য ইরা আকাশকে দেখতে পায়নি। তবে আকাশের মুখে মাস্ক ছিল বলে কণ্ঠটাও চিনতে পারেনি। কিছুক্ষণ পর ইরা ছুটি নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর, আব্বু, তোমার জামাই কোথায়? জানি না, সকালে বের হয়েছে। আচ্ছা, আমি রুমে গেলাম।
এইদিকে কিছুক্ষণ পর আকাশ বাড়িতে আসতেই ইরা আকাশকে সবটা বলে। আচ্ছা আমি না গেলে হয় না? তুমি না গেলে কি করে হবে? তাছাড়া ওই লোকটা যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করে বসে, তখন কি হবে ভেবে দেখেছো? তাছাড়া আমি এখন পর্যন্ত ওনাকে দেখিনি, তাই আমি বলেছি তুমিও আমার সাথে যাবে। কেননা আমি ওনার সাথে একা গেলে তুমি রাগ করবে, সেজন্য আমি তোমাকে সাথে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ ইরাকে নিয়ে বের হয়। পথের মধ্যে ইরার বস মানে আকাশ মেসেজ করে জানিয়ে দেয় সবকিছু ঠিক করে রেখেছে, এখন শুধুমাত্র ওরা যে একা ওখানে থেকে চলে যায়। এতে ইরা খুশি হলো, কেননা ইরা আকাশের সাথে কিছুটা সময় তো কাটাতে পারে। এইদিকে ওরা সব কাজ শেষ করে প্লেনে গিয়ে বসে পড়ে। ওখানে ওরা পুরোটা সময় গল্প করতে করতে চলে আসে। ওখানে আকাশ গোপনে গোপনে ইরাকে মেসেজ করে বলতে থাকে কি কি করতে হবে। এইদিকে কি ব্যাপার, তোমার বসকে দেখতে পাচ্ছি না? আমিও তো তাই ভাবছি, ওনাকে কোথাও খুঁজেও পাচ্ছি না। তাছাড়া উনি মেসেজ করে আমাকে সব কিছু বলতেছে, সামনে কেন আসতেছে না তাই বুঝতে পারছি না। আচ্ছা যাক গে, আমাদের জন্য রুম বুক করা আছে, চলো আমরা রুমে চলে আসি। এইদিকে ওরা রুমে গিয়ে রেস্ট নেয়। এইদিকে ঈশা কল দেয়। কি হয়েছে বলো? কি হয়েছে তা তো তুই বলবি। আমি কি বলবো? কি বলবি মানে? তুই যে ভাবিকে নিয়ে চলে গেলি আর তো আমাদের কথা কিছুই জানালি না। আমি ব্যবসার কাজে আমেরিকায় এসেছি, তাছাড়াও ওখান থেকে এসে তোমাদের একটা সারপ্রাইজ দিব। সত্যি বলছিস? কি সারপ্রাইজ বল না আমাকে। সবটা যদি বলে দেই তাহলে আর কি কিছু বাকি থাকে বলো আমায়? কিন্তু কি সেটা আমাকে বল। বললাম তো, এখানে শুধু 3 দিন থাকবো, এরপরে আমি জানাবো। ঠিক আছে ভাইয়া। এইদিকে পরের দিন ইরা আকাশকে হোটেলে রেখে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ইরার বস মানে আকাশ চলে আসে। আকাশ কালো একটা হুডি পরে এসেছে আর মুখটা সম্পূর্ণ ঢেকে এসেছে। কিছুক্ষণ পর, স্যার আপনি চলে এসেছেন? স্যার তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? গাড়িতে উঠুন, আপনাকে বলতেছি। এরপর ইরাকে সবটা বুঝাতে থাকে। ইরা সবটা বুঝে নেয় কিভাবে কি করতে হবে। কিছুক্ষণ পর ওরা একটা অফিসে আসে। ইরা সব ফাইল রেডি করে রেখেছে। এরপর ফাইলে কি কি আছে তা ইরাকে পড়ে বুঝিয়ে দিতে বলে। নিন, সবাইকে ফাইলে থাকা কাজগুলো বুঝিয়ে বলেন। ঠিক আছে স্যার। এইদিকে ইরা সবকিছু বুঝাতে থাকে। সবটা বুঝে ওঠার পর আকাশ ইরাকে নিয়ে আবার হোটেলে চলে আসে। হোটেলে এসে ইরাকে রুমে পাঠিয়ে দেয়। ইরা রুমে গিয়ে আকাশকে দেখতে পায়নি, আর পাবে ও বা কি করে, কেননা আকাশ তো ছদ্মবেশে ইরার পাশেই। রুমে খোঁজার পর না পেয়ে কল দেয়। কল রিসিভ করে। কোথায় তুমি? রুমে এসে দেখি তুমি নেই। আসলে তুমি রুমে নেই তো, তার উপর আমি একা একা বোর হয়ে যাচ্ছিলাম, সেজন্য আমি চলে আসলাম চারপাশটা একটু দেখার জন্য। আচ্ছা আমি রুমে এসেছি, এখন জলদি করে রুমে আসো। আচ্ছা আসতেছি। এদিকে ওই রুমে ড্রেস চেঞ্জ করে আকাশ চলে আসে ইরার রুমে। ইরা আকাশকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? ভয় কেন পেলে? আমি তো আশেপাশে ছিলাম তোমার। তবুও কেন জানি ভয় হচ্ছিল। আচ্ছা আমাকে এখানে কিছু কাজ করতে হবে এই প্রজেক্টের ব্যাপারে। স্যার অন্য আরেকটা কাজে গিয়েছে, তাই আমাকে বলেছে এই কাজটা করে রাখতে, কিন্তু কিভাবে কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। ওফ আকাশ, এই কাজ করা অনেক কঠিন। এটা যারা মাস্টার্স পাস বা আগে থেকে অভিজ্ঞ আছে তারা পারবে, তাহলে কেন আমার কাজের 12টা বাজাবে বলো তো? এমনিতে মাথা ব্যথা, তার উপর কাজ শেষ করব কি করে তাই নিয়ে ভাবতেছি। তুমি ওই ওষুধ খেয়ে শুয়ে পড়ো। আমি ঘুমালে কাজটা করবে কে? তাছাড়া এটা সকালে সাবমিট করতে হবে। যদি ওনাদের পছন্দ হয় তাহলে সাইন নিয়েই দেশে ফিরে যাব আমরা। উফ, তোমাকে না বলেছি তাই করো, ওষুধ খেয়ে ঘুমাও। না আকাশ, শোনো না, কাজটা শেষ করি আগে। আচ্ছা পানি তো ভাবে তা খাওয়া যায়। এদিকে পানির সাথে মাথা ব্যথার ওষুধ আর হালকা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ইরাকে খাইয়ে দেয়। ইরা পানি খাওয়ার 5 মিনিট পরেই ঘুমিয়ে পড়ে।
এদিকে আকাশ সব কাজ শেষ করে নেয়। কাজটা শেষ করতে আকাশের 3 ঘন্টার মতো লেগেছে। তাই আকাশ ভাবতে থাকে, উফ, যেখানে আমার 3 ঘন্টা লেগেছে সেখানে এই মেয়ে কি না 1 ঘন্টায় সে কাজ করবে। একে নিয়ে আর পারা যায় না। সব কাজ শেষ করে ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আকাশ উঠে খাবার অর্ডার করে খেয়ে নেয়। সকাল 8টায় ফাইল নিয়ে অফিসে যায় আর ফাইলে সাইন করে নিয়ে সকাল 9টায় চলে আসে। এদিকে ইরা এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে আকাশকে তো সেই রকমে বকাবকি শুরু করে দিয়েছে। উফ, তোমার ভালোর জন্য আমি তা করেছি। তাছাড়া চিন্তা করো না, তোমার ফাইলে সাইন নেওয়া শেষ। তোমার স্যার বলেছে তোমাকে নিয়ে আমি যেন দেশে ফিরে যাই। ওনারা আরও কিছু কাজ আছে, সেগুলো করা শেষ হলে উনি আসবে। আচ্ছা, কাজগুলো করেছে কে? তোমাকে ভাবতে হবে না, আমি সব গুছিয়ে নিয়েছি। তুমি এখন নাস্তা করো, তারপর আমরা বের হব। এদিকে ইরা ফ্রেশ হয়ে আসে। ইরা ফ্রেশ হতেই নাস্তা করে ওরা বেরিয়ে পড়ে বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে ওরা নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার 3 দিন পর। আচ্ছা, তোমাকে কিছু কথা বলবো, রাগ করবে না তো? রাগ করবো কেন? কি কথা বলো। আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির চেয়ারম্যান আমাকে আর তোমাকে ওনার বাড়িতে ডিনার করার জন্য যেতে বলেছে। হঠাৎ আমাদের কেন? আরে আমি যে প্রজেক্ট রেডি করেছি এর জন্য। তাহলে যাব, সমস্যা কি? কিন্তু আমার জন্য আনইজি লাগতেছে। আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা কালই যাব। ঠিক আছে। পরের দিন ওরা শপিং এ যায়। ঈশার জন্য আকাশ চকলেট কিনে নেয় আর বাকি যার যেটা পছন্দ তার জন্য তা কিনে নেয়। সবটা নেওয়া শেষ হলে ইরাকে নিয়ে চলে আসে আকাশ ওর নিজের বাড়িতে। ইরা বাড়ির ভেতরে যাচ্ছে আর অবাক হয়ে চারিদিকে দেখতে থাকে, কেননা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। ইরা আসাতে ওনারা অনেক খুশি হয়। ঈশা তো এসে আকাশের হাত থেকে ওর গিফট নিয়ে এসে বসে পড়ে আর বাকিদের জন্য সবটা নিয়ে আসে। এদিকে ইরা আকাশের সাথে ওনাদের আলাপ করিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর, তা তোমরা বিয়ে করছো তো অনেক মাস হলো, তা বেবি নেয়ার চিন্তা কি করেছো? আসলে আন্টি, আমি 2 মাসে প্রেগন্যান্ট। এই কথা শুনে আকাশের বাবা মা তো দুজনে খুশি হয় আর ঈশা তো খুশিতে ইরাকে এসে ভাবি ভাবি বলে খুশিতে জড়িয়ে ধরে বলে, উফ, কত খুশি লাগতেছে, আমি ফুপি হব। এদিকে ইরা ওনাদের কথাগুলো শুনে লজ্জা তো পাই, সাথে কি বলবে বুঝতে পারছে না। ওনাদের খুশি দেখে ইরার মনে হচ্ছিল এটা যেন ওরই পরিবার। কিছুক্ষণ পর আকাশের মা একটা গহনা নিয়ে আসে। আমি খুব খুশি হয়েছি, তাই আমাদের পক্ষ থেকে এই নেকলেসটা তোমার জন্য। আন্টি, কি বলছেন কি? আমি এটা নিতে পারবো না। আমি আপনাদের অফিসে একজন কর্মচারী। তাছাড়া এত কিছু দেওয়া বা আমার পক্ষে নেওয়া কোনোটাই ঠিক হবে না। কোনো কিছু হবে না, এটা আমি আমার নাতি নাতনির জন্য। কি? কিছু না, এটা তোমাকে নিতে হবে ব্যাস, আর রাতে খেয়ে যাবে। এদিকে ইরা যতক্ষণ ওই বাড়িতে ছিল ততক্ষণ অনেক খুশি ছিল, কেননা ইরা তো আর জানে না এটা ওরই বাড়ি। ওখানে রাতের খাবার খেয়ে আসতে যাবে তখনই। আচ্ছা, একটা বলবো কি তোমাকে? কি কথা আন্টি? বলছিলাম কি, এখন তো রাত 1টা বাজে, তাই আজ রাত তোমরা দুজনে আমাদের বাড়িতেই থাকো। কিন্তু আন্টি, আমরা থাকলে তো আপনাদের অসুবিধা হবে। তার উপরে সকালে আবার অফিসে যেতে হবে। তেমন কিছু হবে না, আজকে আমাদের বাড়িতে থাকবে ব্যাস। এদিকে আকাশও রাজি হয়ে যায়। ঈশা আকাশের রুমটাই দেখিয়ে দিল ওদের। ভাবি, তুমি এই রুমে থাকো আজকের রাতটা। আচ্ছা, তুমি আমাকে বারবার ভাবি ডাকতেছো কেন? আসলে এমনিতে বেরিয়ে যাই, আমার ভাইয়া এখনো বিয়ে করেনি তো, সেই জন্য কাউকে ভাবি ডাকতে পারছি না, তাই আপনাকে ডেকে অভ্যাস করে নিতেছি। ওহ, তাই বলো। আমি তো কি না কি ভেবে নিয়েছিলাম। এইদিকে আকাশ আর ইরা শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ইরার ঘুম আসছে না, নতুন জায়গা সেজন্য একটু আনইজি লাগতেছে, তাই উঠে যেতে চাইবে তখনই আকাশকে বলে, ওগো শুনছো, আমার ঘুম আসছে না।
এটা তো আমাদের বাড়ি না যে ছাদে গিয়ে কাটিয়ে দেব। দারুণ আইডিয়া তো, চলো না ছাদে যাই। কিন্তু এই ছাদে তো কোনো দোলনা নেই। তুমি কি করে জানো? না মানে আমি বাড়িতে আসার পর গিয়েছিলাম একবার ছাদে, তখন দেখলাম। কিন্তু তুমি তো আসার পর থেকে আমার সাথেই ছিলে। তাছাড়া এখন কি করব? দোলনায় বসে চাঁদ দেখতে ইচ্ছে করতেছে। তোমার যখন ইচ্ছে করতেছে তখন তা পূরণ করতেই তো হয়। কিভাবে? স্পেশাল ব্যাপার। ছাদে দোলনা নেই তো কি হয়েছে, এই রুমে বারান্দায় কিন্তু দোলনা আছে। চলো দুজনে গিয়ে ওখানেই বসি। এক মিনিট, তুমি কি করে জানো এই রুমের বারান্দায় দোলনা আছে? আমরা তো এখনো বারান্দায়ও যাইনি। তাহলে তুমি কি করে জানলে বলো তো? আরে এখান থেকেই তো দোলনা দেখা যাচ্ছে। কি বলো, এখান থেকে দেখা যাচ্ছে? কই দেখি তো, আমি দেখতে পাই কিনা। দিকে ইরাকে কাছে টেনে দেখায়। এরপর ইরাকে নিয়ে দোলনায় বসে সারা রাত কাটিয়ে দেয়। সকালবেলা আকাশ ইরাকে নিয়ে চলে আসে ওদের বাড়িতে। এদিকে গল্পের মধ্যে কোনো মারামারি নেই, তাই আপনাদের মধ্যে অনেক বোর হয়ে যাচ্ছেন, আবার অনেকে মজা নিচ্ছেন। তাই যারা বোর হয়ে যাচ্ছেন তাদের জন্য উদ্দেশ্য করে বলতেছি, গল্পটা একটা টোকাই ছেলের কিভাবে একজন সত্যিকারের ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে, তাই এই গল্পের মধ্যেই আমরা জানতে পেরেছি। তবে গল্পে এখনো একটা মারামারি থেকেই গিয়েছে, যা একটু পরে আপনাদের মাঝে তুলে ধরবো। এখন চলুন অন্যদিকে যাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে। কি সারপ্রাইজ বলো না? যেদিন আমাদের বেবি পৃথিবীতে আসবে সেই দিনই তোমাকে দিব। তাহলে তো আরো 5 মাসের মতো অপেক্ষা করতে হবে। আমাদের বেবির জন্য না হয় এই মাস কয়েকটা অপেক্ষা করতে কি পারবে না? আমাদের বেবির জন্য এইটুকু তো করতেই পারবো। এই তো আমার লক্ষ্মী বউ। এদিকে যেতে যেতে 2 মাস চলে যায়। আকাশ একদিন রাস্তার ধারে হাঁটছিল, তখন কয়েকটা ছেলে আসে আকাশের সামনে। ছেলেটাকে দেখে আকাশ চিনতে পারে, চিনতে আর বাকি রইল না। এ কি তুই এখানে? আমি। কিন্তু তুই এইভাবে রাস্তায় যে হাঁটছিস, আজকে তোর সাথে সিকিউরিটি কোথায় রে? তুই কি আমাকে মারতে এসেছিস নাকি কথা বলতে এসেছিস? এসেছি তোকে মারতে। ওই দিন তুই আমাকে অনেক মেরেছিস, আজকে আমি তার উপযুক্ত মার তোকে দিতেই হবে। ওই দিন তোকে আমি তোর পাপের শাস্তি দিয়েছি, আজকে তোকে মনে হয় আবার দিতে হবে। তুই দিবি আমাকে শাস্তি? দেখছিস আমার সাথে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, আজকে তোকে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। এই বলে ওদের মাঝে মারামারি হতে থাকে। তে করে ছেলেটি অনেক মার খায়। ওখানে ওদের মেরে আকাশ চলে আসে। এদিকে আকাশের মুখেও শরীরে কিছুটা মারের দাগ ছিল। ইরা দেখতে পেয়ে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে তোমার? কে করলো তোমার এই অবস্থা? আরে আমি ঠিক আছি। ওরা 7 জন ছিল, তাই ওদের সাথে মারামারি করতে গিয়ে এই একটু অবস্থা হয়েছে, ঠিক হয়ে যাবে। এদিকে ইরা আর কিছু বলল না। অন্যদিকে পরের দিন আকাশের বাড়িতে পুলিশ আসে। পুলিশ এসে, বাড়িতে আছেন কেউ? কি হয়েছে অফিসার, আপনারা এখানে কেন? এখানে আকাশ নামে কেউ কি থাকে? থাকে। উনি আমার স্বামী হয়। কিন্তু কি করেছে ও? আজ রাতে কয়েকটা ছেলেকে মেরেছে উনি। ওনার বাবা থানায় মামলা করছে, তাই ওনাকে ধরে নিয়ে যেতে এসেছি। কিন্তু অফিসার, উনি তো উল্টো আমার হাজবেন্ডকে মারতে এসেছিল, আর আমার হাজবেন্ড নিজেকে রক্ষা করতে গিয়ে এরকমটা হয়েছে। দেখুন, আমরা কিছু করতে পারবো না। ওনার নামে মামলা হয়েছে, তাই ওনাকে আমরা নিয়ে যাব। আপনার কিছু করার থাকলে উকিলের সাথে কথা বলবেন। এদিকে অফিসে আকাশকে নিয়ে যেতে থাকে। যাওয়ার আগে আকাশ ইরাকে বলে যায়, এরা তুমি চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরে আসব। তুমি বাড়ির বাইরে একটি পাও দিবে না। তুমি বাড়িতে থাকো, আমি ঠিক 1 ঘন্টার ভিতরে তোমার সামনে চলে আসব। তুমি সত্যি বলছো তো? কিন্তু উকিল কিভাবে ধরবো? সবটা আমার উপরে ছেড়ে দাও। তুমি শুধু আমাদের বেবির কথা চিন্তা করো, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, কিন্তু আমার ভয় হচ্ছে। বললাম তো, কোনো ভয় পেতে হবে না। এদিকে পুলিশ অফিসার আকাশকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে।
কিছুক্ষণ পর আকাশ আবিরকে কল দেয়। এদিকে 20 মিনিট পর পুলিশ স্টেশনে আকাশের বাবা মা আর ঈশা ও আসে, আর ওনাদের সাথে আবির উকিল নিয়ে এসেছে। আকাশের বাবা মা দেখে পুলিশ অফিসার দাঁড়িয়ে যায়। ওকে স্যার, আপনি ওখানে? আমি এখানে। আমার ছেলেকে কেন ধরে এনেছেন? স্যার, উনি কি আপনার ছেলে? আমার ছেলে। ওকে ছেড়ে দিন তাড়াতাড়ি। স্যার, আমি এখন ছেড়ে দিচ্ছি। সরি স্যার, আমি বুঝতে পারিনি উনি আপনার ছেলে ছিল। এরপর থেকে যেন এরকম কিছু না হয়। হবে না স্যার। ভাইয়া তুই বাড়িতে ফিরবি কবে? যেই দিন তুই ফুপি হবি সেদিন আমি তোর ভাবিকে নিয়ে আসবো এই বাড়িতে। সত্যি ভাইয়া? এদিকে ইরা তো আকাশের অপেক্ষায় কান্না করেই চলেছে। 50 মিনিটের মাথায় আকাশ ইরার সামনে এসে হাজির। আকাশকে দেখে ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে, আকাশও জড়িয়ে ধরে রাখে। এইদিকে যেতে যেতে মাসের পর মাস যেতে থাকে। এখন ইরা আর অফিসে যায় না, কেননা ইরার দেখাশোনার জন্য এখন এমনিতেই লোক লাগে। তাই ইরাকে আর অফিসে যেতে দেয় না আকাশ। প্রতিদিন ইরাকে গোসল করিয়ে দেওয়া, তৈরি করে দেওয়া থেকে শুরু করে খাইয়ে দেয়া সব কাজ আকাশ করতে থাকে। ইরার তখন প্রায় 9 মাস চলতে থাকে। তখন ইরা আগের থেকেই বেশি দুর্বল হয়ে যায়। তাই আকাশ ইরাকে বলে, ইরা, তোকে একটা কথা বলবো, যদি রাখো। কি কথা বলো না? বলেছিলাম কি, তোমার অফিসের স্যার উনি বলেছে তোমাকে ওনার বাড়িতে গিয়ে থাকার জন্য। কি বলো? আমি কেন ওনাদের বাড়িতে গিয়ে থাকবো? তোমার সেবা যত্ন করার কেউ নেই, তাই ওনারা বলেছে তোমাকে নিয়ে যেন যাই ওখানে। কিন্তু ওনারা আমার অফিসের মালিক, আমাকে কেন যেতে বলেছে? আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এত কিছু ভাবতে হবে না। ওনারা বলেছে গাড়ি পাঠিয়ে দেবে, আমাদের বলেছে যাওয়ার জন্য। এদিকে ইরা কোনো কিছু বলছে না। বিকালে কয়েকটা গাড়ি আসে, ওখানে একটা অ্যাম্বুলেন্স করে ইরাকে নিয়ে আসা হলো আকাশদের বাড়ি। ইরা আকাশের রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। এদিকে ইরার পাশে থাকার জন্য, দেখাশোনার জন্য 4 জন নার্স আর 2 জন ডক্টর সহ সময় আকাশের বাড়িতে থাকতো, সব সময় আকাশের বাড়িতেই থাকতো। এদিকে আকাশের বাবা মার ঈশা আসে ওই রুমে। ভাবি কেমন আছো এখন? তুমি আমাকে ভাবি ডাকলে লজ্জা লাগে আমার। কেন? আমি তো তোমার আপন ভাবি না যে ভাবি বলে ডাকবে। তাছাড়া সত্যি বলতে আপনারা অনেক ভালো। আমার মতো একটা মেয়েকে এত বড় বাড়িতে এনে থাকতে দিয়েছেন, নিজের বৌমায়ের মতো খেয়াল রাখছেন। সত্যি আপনাদের মতো যদি আমার এরকম একটা সংসার হতো তাহলে কতই না আমি লাকি হতাম। বেশ তো, থাক তাহলে এই বাড়িতে থেকে যাও আমাদের সাথে। আসলে তা কি করে হয়? আমার স্বামী আছে, তার উপর আমার সন্তান আসবে কয়েকদিন পর। আমি কিভাবে আপনাদের বাড়িতে থাকবো? তাছাড়া আমার তো কোনো অধিকারও নেই থাকার। আচ্ছা, অধিকার থাকলে কি থাকবে এখানে? তা দেখা যাবে। দেখা গেলে হবে না, বলতে হবে। আচ্ছা, থাকবো। এইদিকে দিন যেতে থাকে, ইরার ব্যথা আর আকাশের পরিবারের যত্ন পেতেই থাকে। এদিকে আকাশের অফিস সামলাতে ব্যস্ত হয়ে থাকে। এদিকে যেতে যেতে 10 মাস শেষ হয়ে যায়। ইরার পেটে ব্যথা বাড়ে, তার সাথে ডক্টর চেষ্টা করে যাচ্ছে বাচ্চা ডেলিভারি করার জন্য। এদিকে ঈশা কল দিয়ে আকাশকে আসতে বলে। কিছুক্ষণ পর আকাশ চলে আসে। এদিকে ডক্টর নিজেদের কাজ করতে ব্যস্ত। 1 ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ আসে, তাই সবাই রুমে ঢুকে আর ওনারা বাচ্চাদের আদর করতে থাকে। এদিকে ইরা তো কিছু বুঝতে পারছে না, তাই আকাশকে সবাইকে বলতে বলে আর ইরাকে বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিব বলেছিলাম না? এটা হলো আমার সারপ্রাইজ। এরা আমার পরিবার, আর এটা আমার বাড়ি, আর এরাই হচ্ছে আমার আর তোমার পরিবার। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি ভাবি, এই জন্যই তো আমি তোমাকে দেখলে ভাবি বলে ডাকতাম। কিন্তু তুমি তো টোকাই ছিলে। আমি টোকাইগিরি এই জন্য করতাম যেন আমি একজন সত্যিকারের জীবন সঙ্গী পাই। আমার আসল পরিচয় পেলে লক্ষ লক্ষ মেয়ে আমাকে বিয়ে করার জন্য আসবে, কিন্তু আমি দেখতে চেয়েছি আমাকে ওই অবস্থায় দেখে যদি কেউ ভালোবেসে তাহলে আমি তাকেই বিয়ে করব, আর রাজকুমারীর মতো রাখবো তাকে আমি। কিন্তু বিয়ের পর কেন বলনি?
এই জন্য, কারণ যদি তুমি আমাকে ভুল বোঝো, সেজন্য আগে তোমাকে বুঝতে শিখিয়েছি, তাই আজকে সবটা জানালাম। আর এই নাও তোমাদের সব কিছু, যা আমি কিনেছিলাম। আর আজকে আমি তোমাদের সব কিছু তোমাকেই ফিরিয়ে দিলাম। সত্যি আজকে টোকাই ছেলেকে আমি ভালোবেসে ভুল করিনি।